স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, এমন প্রস্তাবে বিএনপির স্থায়ী কমিটির সম্মতি। দ্বিমত রয়ে গেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রশ্নে, কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সরে এসেছে এনসিসি প্রস্তাব থেকে। এতে করে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মোতাদাগে অগ্রগতি নিশ্চিত হয়। সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্বর মতো বিষয়গুলোতেও ছাড় কিংবা ঐকমত্যের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা কতটুকু, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কিছুটা ঐক্য কিছুটা অনৈক্য। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নুরুল হক নূর। মিডিয়ায় খুব বেশি আলোচনা নেই, বরং শুধু এনসিসি বা এমন কোন পর্ষদের চিন্তা বাদ দিলে রাইট, শুধু 10 ইয়ার্সে বিএনপি একমত হয়েছে, এই বিষয়টা আলোচনা এসেছে। তারা কিন্তু আরো একটা বিষয়, যদি সেটা না থাকে ওই শর্তে একমত হবে, এরকম একটা বিষয় বলেছে, যেটা হচ্ছে এর আগের দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়ের আগের আলোচনাটায় কমিশনের আলোচনা যেটা আমরা শুনেছি, যে একটা প্যাকেজ আলোচনা বা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে কিছু কিছু জায়গায় বড় একটা পার্টি হিসেবে এখন বিএনপি ধারণা করছে যে তারা সরকার গঠন করতে যাচ্ছে। সেই জায়গা থেকে এখন পাওয়ার ব্যালেন্সের ক্ষেত্রে বা অনেকগুলো সংস্কারের প্রশ্নে বিএনপি তো মনে করছে যে এই সংস্কারটা হলে তাদের সরকারের আসলে অনেক ক্ষেত্রে রাষ্ট্রে ধরা হবে কিংবা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে। এই বিবেচনা হয়তো বিএনপি অনেক প্রস্তাবে দ্বিমত পোষণ করতেছে। যেমন এই এনসিসির ধারণাটা ভালো ছিল, যদি গঠন করা যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আইনের দ্বারা আপনার বিশেষ করে আরোপিত কিছু নিয়োগ, সেইটা এই কমিটি অ্যাপয়েন্টমেন্ট করবে। সেই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, এবং আমরা যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে অনেকখানি একমত, তাহলে দুই হাউজের স্পিকার, প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি এবং প্রধান বিরোধী দল ব্যতীত সংসদের অন্য বিরোধী দলসমূহের একজন প্রতিনিধি, মোট 7 জন ব্যক্তি হয়। তো এই 7 জন ব্যক্তি এই অ্যাপয়েন্টমেন্টগুলো নিশ্চিত করবে। এখন বিএনপি এনসিসির পরিবর্তে সেন্টিমেন্ট এবং কমনলিও আপনি মানুষের যদি চিন্তা ভাবনার কথা বলেন, আমরা তো সবাই চাই যে একটা বিতর্ক মুক্ত শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গঠিত হোক। অ্যাটর্নি জেনারেল একেবারেই মানে দলীয় মুখপাত্র না হয়ে রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কাজ করবে। মানবাধিকার কমিশন, মহা হিসাব নিরীক্ষকের মতো পদগুলো, এইগুলো রাজনৈতিক আপনার প্রভাবের ঊর্ধ্বে থাকুক। সেই জায়গা থেকে যে এনসিসির পরিবর্তে ক্ষমতা কম দিয়ে আসলে এখন যে সংবিধিবদ্ধ বা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের যে কমিটি, আমি মনে করি এইটা পার্লামেন্টারি ডেমোক্রেসি কিংবা আমরা যেই জায়গা থেকে এই সংস্কার লাভগুলো করছি, যে বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান ক্ষমতা কাঠামোতে প্রধানমন্ত্রী যিনি হয় কিংবা সরকারি দল বিশেষ করে একচ্ছত্র ক্ষমতার আধিপত্য, ওই ব্যালেন্সটা করা, এই বিষয়ে আমার মনে হয় বিএনপি তো শেষ পর্যন্ত সেন্টিমেন্টের আলোচনায় তারা এই জায়গায় একমত হবে, যেটা আজকের হাউসেও অনেকে বলছে যে তারা তাদের ফোরামে আলোচনা করে যেন এই বিষয়টাতে ইতিবাচক হয়। তো এইখানকার আলোচনাটা এই জায়গায়। দ্বিতীয়ত, যেহেতু আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য এই আলাপটা করছি, সো আমাদেরকে তো একটা ঐক্যমতে পৌঁছাতে হবে কম বেশি একটা জায়গা থেকে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আলোচনাটা রবিবার দিন আবার অসমাপ্ত আলোচনা শুরু হবে, হয়তো 2-1 দিনের মধ্যে অনেকখানি ঐক্যমতে পৌঁছানো যাবে। জি, আপনার কাছে আবার ফিরবো। এম এ আজিজ, আপনার কাছে আসতে চাচ্ছি। জাতীয় এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তন এনেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে বলা হচ্ছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এর নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে, কাঠামোতে পরিবর্তন আনার কথা হয়েছে। এমন সময় বিএনপি বলেছে তারা 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন বলে যে প্রস্তাবটি এসেছে সেটা মানবে যদি এমন কোনো পর্ষদ না তৈরি হয়। এতে কি মনে হচ্ছে যে ঐকমত্য কমিশনকে চাপে রাখার কোনো চেষ্টা দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখানে এই যে ঐকমত্য কমিশন যে আলোচনাগুলো করছে, হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল, পাবলিক কমিটমেন্ট করেছিল, কিন্তু সেটা কেউ রাখে নাই। বলছে ও আগে রাখে নেই, আমি পিছিয়ে রাখবো কেন? এখন যে ঐকমত্য কমিশন বসছে, আছে দল আছে 30-32 দল, এরা কি দেশের মালিক? সংবিধানে তো জনগণ দেশের মালিক। ওনারা সব কিছু ডিসিশন নিয়েছে, তাহলে ইলেকশন করে লাভ কি? ওনারা সরকার ফর্ম করে দিলেই তো পারে। যেভাবে আলোচনা হচ্ছে, ওই ঐকমত্য কমিশন সরকারটাও বানায় দিলে করা। এখানে যদি ঐক্যমত হয়, আমার তো মনে হয় না যে আপনার ঐক্যমতের কোনো সমস্যা হবে কোনো দলের। এখন যদি কারো ঘাড়ের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, অথবা কাউকে ঠ্যাক দেওয়ার জন্যে
এখন বিএনপি ক্ষমতায় আসবে মনে হচ্ছে, জনমনের ধারণা সরকার ফর্ম করবে, সুতরাং যত পারো তারে বন্দি করো, তাহলে তো বন্দি দশার থেকে সে ছুটবে শিকল ছেড়ে। সুতরাং আমার কথা হলো আন্তরিকভাবে সবাই ঐক্যমত্য হোক। যেমন ধরেন বিএনপি কতদিন এই যে 2 টার্মের বেশি 2 টার্মে তারা মানতে রাজি হয় না, এখন রাজি হয়েছে। তারা এখন সাংবিধানিক পদগুলি তারা বলার চেষ্টা করছে, যদি সব এক্সিকিউটিভ ক্ষমতা যদি সব কিছু আটকায় দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আমরা একমত হব কি করে? তাহলে আমরা ওই শর্ত, ওইটা যদি সাংবিধানিক এক্সিকিউটিভ অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি আলাদা করে ফেলা দেওয়া হয়, তাহলে সরকার চালানো তো বিপদ। যেভাবে করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, তাহলে তো রাষ্ট্র যে সরকারি ক্ষমতা, এখন উনিও তো হয়তো এমপি হবেন, নমিনেশন পাবেন, উনিও তো কি করবেন, উনি এখানেই সব দিলেন। আবার রাজনৈতিক দল সরকার চালাবে, রাজনৈতিক দেশ, মানবিক একটা বাংলাদেশ, যেমন 5ই আগস্টের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা, সেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, ফ্যাসিবাদের বিলোপ, অর্থ গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, মানবিক বাংলাদেশ চাই। এইটা হলো মূল কথা। ন্যূনতম কতটুকু ঐক্যমত্য হলে নির্বাচিত সরকার আসা উচিত, নির্বাচন দেওয়া? আমার কথা হলো একটা নিরপেক্ষ নির্বাচন হতে যত টাইট আইন করা হোক, আমি মনে করি এটা করা উচিত। 2, 5 বছর পূর্ণ হলে যিনি সরকারে থাকলে, যেমন 3 টার্ম জোর করে রাতে ভোট করে, এই করে সেই করে, বিরোধী দল না আসতে দিয়া আমি নির্বাচন করে 3 টার্ম ক্ষমতায় থাকলো আওয়ামী লীগ, এই পরিস্থিতি যাতে না হয়। 5 বছর পূরণ হবে, সে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করবে, সহজ কথা। এই জায়গায় আইন করেন, যত খুশি আইন করেন, কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করবে, সেখানে জনগণের প্রত্যাশা, জনগণের প্রতিনিধি আপনার সংসদে দিবে। সুতরাং জনগণ তো প্রতিনিধির মাধ্যমে কথা বলবে। সে জায়গায় যদি আপনি বন্দি কয়েকটা রাজনৈতিক দল যদি দেশের মালিক হয়ে যায়, তাহলে জনগণকে ভোট দরকার কেন? আমার বক্তব্য ওইখানেই। জি, আপনার কাছে আবারও ফিরবো। নুরুল হক নূর, জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রশ্নে যখন বিএনপির দ্বিমত রয়ে গেছিল, এনসিসি বিষয় থেকে কিছুটা সরে এসেছিল জাতীয় ঐকমত্য কমিশন, নাম পরিবর্তন কিংবা কাঠামো পরিবর্তন, আলোচনার মাঝেই আপনি বলেছিলেন 2 দিন 2-1টি দলের প্রস্তাবকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন মন্তব্য করেছেন। এই যে সাংবিধানিক কাউন্সিল প্রশ্ন থেকে কিছুটা সরে আসা ঐকমত্য কমিশনের, এটা কি সেই বিষয়েরই প্রতিফলন হচ্ছে কিনা? আসলে ওই যে আপনার বলে, আমরা যতই জাস্টিসের কথা বলি না কেন, একেবারে জাস্টিস অনেক জায়গায় কিন্তু আমরা এনশিওর করতে পারি না। যে আপনার জর্জ অরওয়েলের একটা বিখ্যাত লাইন হচ্ছে এরকম যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার। এটা একটা বাস্তবতা। আমরা যতই বলি না কেন, আইন সকলের জন্য সমান, আইন সকলের জন্য সমান না, এই দেশেও না, অন্য অনেক দেশেও না। তো সেই ক্ষেত্রে বিশেষ করে এই সংস্কার কমিশনের আলোচনায় আজিজ ভাই যেই কোশ্চেনটা করেছে, তার সাথে আমি পুরোপুরি একমত। যে এখানে আজিজ ভাইয়ের সাথে একটা জায়গায় আমি একটু দ্বিমত হচ্ছে, যে আমরা যেটা কনভেনশনাল যে সমস্ত কালচারগুলো দেখে এসেছি, যে নির্বাচিত সরকারের পরে পার্লামেন্ট বিভিন্ন আইন কানুন তৈরি করে। এই দেশে এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো ধরেন এই আপনার ৭১-এর পরের ৯০ পর্যন্ত আমরা এক ধরনের শাসন ব্যবস্থা দেখেছি, সামরিক শাসন, কু পাল্টা, কু ক্ষমতা দখল। ৯১ থেকে আমরা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গেলাম। সেইখানেও আমরা 3টা ইলেকশন ৯১, ৯৬, ২০০১ ফ্রি ফেয়ার ক্রেডিবল হলেও ৮ সালে আমরা দেখেছি ইন্ডিয়ান ব্লু প্রিন্টে ইলেকশন হয়েছে, এবং তারপর থেকে তো আনলিমিটেড একটা ফ্যাসিবাদ আমাদের উপরে জেকে বসলো। তাহলে ওই পার্লামেন্টারি ডেমোক্রেসির ত্রুটি ছিল এবং সংসদীয় গণতন্ত্র বা ব্যবস্থার ত্রুটি ছিল বিধায় কিন্তু এই ফ্যাসিবাদ ১৬ বছর আমাদের উপরে জেকে বসেছিল। তো এই গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী এখন আমরা কি বলছি, যে তো আমরা বলছি রাষ্ট্রের এরকম একটা পথ শুধু আলংকারিক না রেখে একটু ভারসাম্য, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। সংসদে আমরা দেখি খালি যেটা বলে যে হ্যাঁ না আপনার ভোটের সংসদ সদস্যরা, তো এইখানে আমরা চাচ্ছিলাম যে তারা একটু রোল প্লে করুক। এই কারণে আমরা একটা ভাইব্রেন্ট এবং ব্যালেন্স পার্লামেন্টের জন্য আমরা কতগুলো সংশোধনীর কথা বলছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং উচ্চ কক্ষে ১০০ সিট থাকবে, নিচে ৪০০ সিট হবে। ১০০ সিট হবে প্রপোর্শনেট আকারে, যে অর্থাৎ যেই দলের যত পার্সেন্ট ভোট হবে, ধরেন আমার দল যদি সারা দেশ মিলে ৫% ভোট পায়, উচ্চ কক্ষে ১০০-এর মধ্যে আমার দলের ৫ জন প্রতিনিধিত্ব থাকবে। তাহলে কি হচ্ছে, ওই এক দলের আধিপত্যের পার্লামেন্ট হচ্ছে না, যেটা ৯১-এ
বিএনপি সরকার গঠন করছে সারা দেশে 31% ভোট পেয়ে। তার প্রধান নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী দল ছিল আওয়ামী লীগ, 30% ভোট পেয়ে তারা ওই সময় রাষ্ট্র পরিচালনায় খুব বেশি ভূমিকা রাখতে পারেনি। আবার 2001 সালে বিএনপি 41% ভোট পেয়ে সরকার কোনো বছর, সব সরকারই কিন্তু আপনার এই বিশেষ ক্ষমতা আইনকে ব্যবহার করেছে, কেউ কিন্তু চেঞ্জ করে নেই। এমনকি আমরা এই যে আজকে গুম খুনের সবচেয়ে ভুক্তভোগী ভিকটিম বিএনপি, জামাত, ধরেন আমরা আরো অনেক পরে রাজনীতিতে এসেছি, গত 7-8 বছর ধরে আমরা যে র্যাবকে নিয়ে সমালোচনা করছি, শুধুমাত্র নির্বাচিত পার্লামেন্ট কিংবা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে তো রাজনৈতিক দল 16 বছরে অনেক কিছু করতে পারত। রাজনৈতিক দলের প্রতি তো জনগণের সেই আস্থাটা তৈরি হয়নি। আজকে যে গণঅভ্যুত্থান পরবর্তী যে আস্থাটা ইউনূস সরকারের প্রতি তৈরি হয়েছিল, সেইটার মাধ্যমে যেন একটা বাস্তবায়ন হয়, সেই জন্য এই সংস্কার আলাপগুলো চলছে। আমরা মনে করি সব স্টেক হোল্ডারদেরকে এখানে কানেক্ট করা। তার আগে একটু যেহেতু নির্বাচনের কথা আসলো, জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে, এ বিষয় নিয়ে বিতর্ক আছে। এনসিপি এবং জামায়াতের দাবি স্থানীয় নির্বাচন আগে হতে হবে, কোনোভাবে স্থানীয় নির্বাচন আগে নয়। সাফ জানিয়েছে বিএনপি বড় বড় বেশ কিছু বিষয়ে ঐক্য আসলেও এগুলো বড় বড় বিষয় যেখানে অনৈক্য সুর দেখা যাচ্ছে। এতে কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়তে যাচ্ছে কিনা? ঝামেলা বাঁধালে শেষেও বাঁধান যায়। আপনি বলেন তো, আগে কি এই মানে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কি আগে ছিল? আনুপাতিক নির্বাচনের দাবি কি আগে ছিল? এটাতে মনে হয় যে ইচ্ছাকৃতভাবে বিএনপিকে আটকানোর জন্য এগুলি করা হচ্ছে। আগের থেকে দাবিটা করলো না কেন? ধরেন জামাত ইসলামের কথা বলছেন, জামাত ইসলাম তো নির্বাচন রোজার আগেও চাইছে, চাইছে না? এখন তো নির্বাচনে আবার কয় মৌলিক গণতন্ত্র, তারপরে আবার বলল যে এখন ওই আনুপাতিক নির্বাচন চাই, তারপরে আবার স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার যদি নির্বাচন চান তাহলে সেখানে তো প্রতীক থাকবে না। প্রতীক না থাকলে তো সেখানে ধরেন ফেসিবাদের দোষরাও দাঁড়ালো আত্মগোপনে, তারাও তো সিট পেয়ে যাবে। তাহলে এটা কার্যক্রম স্থগিত রাখছেন কেন? তুলে দেন, সবাই নির্বাচন করেন। হবে তো সেই জায়গায় তো আমাদের নাই। তাহলে রাজনৈতিক নেতারা কি হবে সেটা সংশোধন করেন, সেটা তো ওঠান না। আপনারা যে ফ্যাসিস্ট হয়ে যাবেন না, আপনারা গণতান্ত্রিক চর্চায় সবাই নিজেদেরকে তৈরি করবেন। আপনি দেখেন মুক্তিযুদ্ধের সময় যে দাবিগুলি ছিল আর ছাত্রদের যে দাবি ছিল অলমোস্ট সেম ইন্টারপ্রিটেশন। তখন তো আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করছি, দেশ স্বাধীন। সেখানেও শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এবং আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে গণতন্ত্রের জন্য ফাইট করছি। এখানেও প্রায় তাই, বৈষম্য বিরোধ মানেই তাই। কিন্তু 53টা বছর হয়ে গেল। আর আপনি যেটা হচ্ছে যে আমার 70% হয়ে গেছে, আপনারা একমত হয়েছেন। পিএম প্রেসিডেন্টের ভারসাম্যটা ঠিক করেন। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা যে প্রসেসে এনসিপির প্রস্তাবে আসলেই কিন্তু মানুষ কিন্তু না, এনসিপির প্রস্তাবে ধরেন সবসময় দেখা যায় যে এখন জামাত ইসলাম কিন্তু একমত হয় প্রায় ক্ষেত্রেই। তাদের ভিতরে আনহোলি অ্যালায়েন্স আছে কিনা জানি না, এক হয়। তো এগুলোতে এই প্রস্তাবগুলো তো পরে আসতেছে। এটার সংস্কারের ভিতরে আমার যদি অনেক প্রশ্ন আছে যে বর্তমান রাষ্ট্রপতির কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য নিছে। তো সংবিধান সংস্কার করার কি ম্যান্ডেট আছে এই সরকারের? রাজনৈতিক দলরা বসছে আমরা মানি, কিন্তু আপনারা এমন কিছু করে না, গিলোটিন আপনারাই মানবেন না, এমনটা যেন না হয়। আমার কথা হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ করেন এবং ক্ষমতা হস্তান্তরটা করেন, জনগণের অধিকারও রাখেন, জনগণের অধিকার সব খর্ব করে দিন না। এটি আমার। আপনার কাছে আসতে চাই নুরুল হক নূর, যেখানে আপনি শেষ করেছিলেন সেখানে যে নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়ার আগে সংস্কারের প্রশ্ন। আপনি 2024-এর শেষের দিকে কিংবা 25-এর শুরুর দিকেও আগে সংস্কার না করে নির্বাচন কোনোভাবেই না এমন মন্তব্য করেছেন। এরপর কিছুদিন আগে আপনি বলেছেন অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই। ফেসবুক পোস্টে গতকাল আপনি বলেছেন নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের প্রশ্নে কোনো আপোষ নেই। ডিসেম্বর আসতে আসতে কি আপনাদের আবার কোনো নতুন মন্তব্য পাবো আমরা? দেখেন, রাজনীতিতে অবস্থান এবং প্রেক্ষাপটের কারণে রাজনৈতিক দলের কৌশল পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। যেমন বিএনপি শুরুর দিকে বেশ কিছু সংস্কার প্রশ্নে রিজিট ছিল, জামাত রিজিট ছিল, সরে আসছে সে নির্বাচনের প্রশ্নে। তো এইটা পরিস্থিতি অনুযায়ী নতুন নতুন রণকৌশল, নতুন নতুন মেরুকরণ এটা আপনি দেখতে পাবেন। এটা গণ অধিকার না, অনেক দলদের নির্বাচনের আগে আমরাই বলেছিলাম যে যেহেতু ফ্যাসিবাদের সাথে জড়িত থাকার অভিযোগে কিংবা বিতর্কিত ভোট ডাকাতির নির্বাচন, ভোট ছাড়া নির্বাচনের
স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে বাংলাদেশের আপনার উপজেলা পর্যায়ের উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, এতগুলো আপনার জনপ্রতিনিধি না থাকার ফলে মানুষ যে সেবা পেতে ভোগান্তি হচ্ছে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু যে লোকাল গভর্নমেন্টটা, সেইটা কার্যত অকেজো হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা বলছিলাম যে স্থানীয় নির্বাচনটা দ্রুত সময়ের মধ্যে হওয়া দরকার। সেটা তো শুরুর দিকে অনেক দল বলে নাই, যে কারণে আমরা ভাবছি আর নিজের একা একা কত চিল্লাবো, তো আমরা বলি নাই। এখন জামাত বলছে, এনসিপি বলছে, ইসলামী আন্দোলন বলছে, তাই তো ভালো, আমাদের পুরানো লাইনে সবাই আসছে, সুতরাং তাতে আমরা উই আর ভেরি হ্যাপি। এবং আমরা এবং এই যে প্রশাসনের যে চরিত্র, আমরা রাজনৈতিক দলের সুবাদে তো বিভিন্ন জায়গায় কথা বলি, খোঁজ খবর নেই, তারাও বায়াস ভূমিকা পালন করতেছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে। তাহলে এই প্রশাসন দিয়ে যেটা ডক্টর ইউনূস বলল যে তিনি একটা সেরা নির্বাচন দিতে চান, সেটা সম্ভব হবে না। কাজে এর জন্য তো কিছু লিটমাস টেস্ট দরকার। সেই জন্য আমরা বলছি লোকাল ইলেকশন হলে ভালো। আর আমাদের পজিশন বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা মনে করি যে তরুণদের একটা রাজনৈতিক দল হিসেবে এবং গতানুগতিক রাজনীতির বাইরে, দেখেন এখন যে এনসিপি গঠন হয়েছে তারাও তো সরকারের সুবিধা পাচ্ছে। আমরা তো একটা ফ্যাসিবাদের আমলে জন্ম নিয়েছি রাজনৈতিকভাবে, কাজে আমরা কিন্তু সরকারের সুবিধা কিংবা এজেন্সির সুবিধায় তৈরি হয়নি, একবারে আন্দোলন সংগ্রাম থেকে একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠা। মানুষের যে আমাদের প্রতি প্রত্যাশা ছিল পরিবর্তন এবং গণমুখী চিন্তাভাবনা, সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীর বাংলাদেশে জনগণের চিন্তা ভাবনার প্রতিফলন হয় এমন রাজনীতি করব। সেটা যদি হয় কোনো জোট কেন্দ্রিক যদি হয় যেটা সিঙ্গেললি এগিয়ে যাব, সেটা এগিয়ে যাব। আমাদের পজিশন এটা রাজনৈতিকভাবে। আগে সংস্কার নাকি নির্বাচন? অবশ্যই আমরা যেটা ফিটনেস দেখার জন্য, লিটমাস টেস্টের জন্য হলেও আগে স্থানীয় নির্বাচন দরকার। আপনার কি মনে হয় যে আগে স্থানীয় নির্বাচন হলে প্রশাসনের ফিটনেস দেখা যাবে যে জাতীয় নির্বাচনের জন্য সরকার প্রস্তুত কিনা? স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু আসলে সবচেয়ে বড়। আপনার সংসদ নির্বাচন ভাগ করতে পারবেন, ভারতে হয় না, এক মাস ধরে নির্বাচন হয়। আপনার আমাদের 8টা ডিভিশন আছে, 8টা ডিভিশন 8 দিন নির্বাচন করেন না। এবং আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আর্মিও ডিপ্লয় করেন, পুলিশও ডিপ্লয় থাকুক। আর্মির দাঁড়ায় থাকলে যে পুলিশটা থাকবে সেও কিন্তু শক্তিশালী হবে। আর নির্বাচন করবেন ওনাদেরকেও তো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য ওনারা কমিটি করুক, যা করুক, রাজনৈতিক দল, ওনারা তো বড় স্টেক হোল্ডার। ওনারা নির্বাচন নিরপেক্ষ চাইলে নির্বাচন নিরপেক্ষ হবে না কেন? কিন্তু আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন করতে চান, এই সরকার স্থানীয় সরকার নির্বাচন আনবে। এই ধরেন এই যে 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনে ছিল। একটা ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বলছে, বাবারের লেখাপড়াও করো, সরকারও চালাও, পার্টি করো, রাজনীতি করো। যাদের 18 বছর বয়স আছে তারা রাজনীতি করতে পারে, কিন্তু পড়াশোনার দিকে তো মনোযোগী নাই, সব বিতর্কে জড়ায় গেছে। আপনি নির্বাচনের কথা বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের জন্য এই প্রশাসন ফিট কিনা? কারণ আমরা দেখি মবের মুখে পুলিশ পাশে দাঁড়িয়ে থাকে, পুলিশের প্রতিবাদ করার মতো জায়গাটুকু থাকে না, গ্রেফতার তো দূরের কথা। সেই পুলিশ দিয়ে কি নির্বাচন কেন করবে? পুলিশ দিয়ে তো নির্বাচন বলি নাই, আমি তো বললাম আর্মিকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছেন, আর্মিকে দিয়ে কতটা দেখা যাচ্ছে কাম করছে। কেউ পুলিশকে তো টমার থেকে বের করেন নাই এখনো, তো পুলিশ কাজ করে। এই জন্য সহযোগী হিসেবে আনসার দেন, ভিডিপি দেন, কিছু সিপাহী, আর্মির সিপাহী কিছু প্রয়োজনে ইলেকশনের সময় ডেপুটেশনে নিয়ে আসেন, আর্মির হেল্প চান, সেনাবাহিনীকে কাজে লাগান। নির্বাচন হবে না, নির্বাচনটা ভাগ করে করেন, আপনার প্রত্যেকটা ডিভিশন করেন, নাহলে